क्या राज है, जाने क्या कर गए, जैसे अंधेरों में तुम चांदनी भर गए, कर चांद तारों को मशहूर इतना क्यों, कम वक्त इनसे भी खूबसूरत है तू। I love you, tururu, hey yeah yeah, tururu. I love you, hey yeah yeah, tururu, tururu. दिन भर कर बातें हम फिर भी लगे, बातें अधूरी आजकल। मन की दहलीजों पे कोई आए ना, बस तुम जरूरी आजकल। अब मैं हूँ, तू आसमां है, पास है तू, पर कहाँ है। जिद मेरी तू नहीं, मेरी आदत है तू। I love you, tururu, hey yeah yeah, turutu, tururu, tururu, hey yeah yeah. I love you, tururu, tururu, hey yeah yeah. I love you. জানি আমাকে আর ভালোবাসেন না উনি, সেই জন্যই তো আমাকে উপেক্ষা করে ওয়াশরুমে চলে গেলেন। কোনো কিছু বলার প্রয়োজনও বোধ করলেন না। যদি আমাকে আগের মতন ভালোবাসতেন তাহলে আমার মান অভিমানগুলো বোঝার চেষ্টা করতেন। একবারও হয়তো বলতেন যে আরু পাখি সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। থাকবো না আমি আর এখানে বলেই বইটা পাশেই থপ করে রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজাটায় এত জোরে ধাক্কা মারলো যে ওয়াশরুমে থেকেও আরিসের কানে শব্দটা পৌঁছিয়েছে। এবার আমি সব কিছু একটু বেশি বেশি করে ফেলেছি, তবে আর না। ওকে কষ্ট দিয়ে আমি নিজেই তার থেকে বেশি কষ্ট পাচ্ছি। রাত প্রায় 10টা 30। আরুষি ওর রুম থেকে বেরিয়ে হন হন করে সানার রুমের দিকেই যাচ্ছিল। তখন রাইসার রুমটি পার করতে গিয়ে রাইসার রুম থেকে হাসির আওয়াজ কানে আসতেই দাঁড়িয়ে গেল। তারপর উকি মেরে দেখতে লাগলো কি হচ্ছে। তুই আর আরিশ আজকে খুব এনজয় করছিস বল? ভীষণ। আরিশ এতটা ভালোবাসতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। বাদ বাকিটুকু রাইসা কি বললো তা আরুর কানে নিলই না, কারণ যেটুকু শুনেছে তাতেই ও আলাদা একটা ভাবনা ভেবেই ফেলেছে। বেশি দেরি না করে আরু তাড়াতাড়ি সানার রুমের দিকে গেল। সানার রুমে গিয়ে বিছানার উপর বসে পড়ল। সানা তখন আরাবের সঙ্গে কথা বলছিল। আচমকা আরুষি এসে পড়ায় সানা ভয় পেয়ে গেল। আমি আপনাকে একটু পরে ফোন করছি। কি হয়েছে, তোরা এত রেগে আছিস কেন? কিছু হয়নি আমার। আমি আজকে রাতে তোর কাছে ঘুমাবো। তুই কি আমাকে ঘুমোতে নিবি? না নিলে বল, আমি গেস্ট রুমে চলে যাচ্ছি। কেন, ভাইয়ার সাথে কি কোনো ঝামেলা হয়েছে তোর? আরু একটু রাগী চোখে তাকাতেই সানা ভয়ে ভয়ে বলল, আরে তুই ঘুমাবি সেটা কোনো ব্যাপার না। আমি আসলে জানতে চাইছি যে ভাইয়া কি তোকে কিছু বলেছে? বুঝতে পেরেছি, তোর কোনো ইচ্ছে নেই আমাকে এখানে ঘুমাতে নেওয়ার। আচ্ছা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরু উঠতে গেলেই সানা ওর হাত ধরে আবার বসিয়ে দিল। আরে রাগ করছিস কেন? আমি সেই মাইন্ডে বলিনি। তোর যতদিন ইচ্ছা হয় তুই আমার রুমে থাক। আরু সানার দিকে আবার তাকিয়ে বলল, যতদিন ইচ্ছে ততদিন নয়, আমি শুধু আজকে দিনটাই থাকবো, তারপর কালকে আমি চলে যাব। কোথায় যাবি তুই? আমি এই বাড়ি থেকে চলে যাব। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, উনিও না। সানা আরুকে কাঁদতে দেখে নিজেও ইমোশনাল হয়ে গেল। তারপর আরুকে জড়িয়ে ধরে বলল, তুই কোথাও যাবি না, আমার সাথেই থাকবি। ভাইয়া যখন তোর সঙ্গে এরকম ব্যবহার করেছে, ওর কাছে যাওয়ার দরকার নেই। সানা যদিও জানে যে আরু অভিমানের ঠিকই সমস্ত কথাগুলোই বলছে। আরিশ আরুকে কতটা ভালোবাসে সেটা সকলেরই জানা, কারোরই অজানা নয়। শুধু আরু ভালোবাসাটা বুঝলেও মানতেই চায় না।
সানা আরুর মাথায় হাত বুলিয়ে বলতেই শুরু করলো। তুই ঘুমিয়ে পড়, আমি আছি এখানে। আরু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল, তারপর শুয়ে পড়লো বিছানায়। ওনাকে একদম ঢুকতে দিবি না। আর আমি জানি, যদিও বা আমার থাকা না থাকায় ওনার কোনো কিছুই যায় আসে না, তাই উনি আসবে না। আর যদি আসে তাহলে একদম ঢুকতে দিবে না। আমি আর ওনার কাছে যাব না। আচ্ছা, মুশকিল হলো তো এদেরকে নিয়ে। ভাইয়া ওকে নিয়ে যাবে সেটা আমিও খুব ভালো করেই জানি, আরও নিজেও জানে। ওকে নিয়ে গেলে আরও সকালে আমাকে শেষ করে দেবে। আচ্ছা। লাইট অফ করে দুজনেই শুয়ে পড়লো। আরবকে সানার আর ফোন করাই হলো না। এদিকে আরব বারবার তাকে ফোন করেই যাচ্ছে। সানা বারবার ফোনটা কেটে দিচ্ছে। না পেরিয়ে আরবকে একটা মেসেজ করলো। আমি খুব সমস্যায় আছি আরুকে নিয়ে, আজকে আর কথা হবে না, বাই। অপর দিক থেকে আরব মেসেজের রিপ্লাই দিল কান্নার ইমোজি দিয়ে, যা দেখে সানা হেসে ফেলল। ফোনটা রেখে দিয়ে আরুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো। কয়েক মিনিটের মধ্যেই সানা ঘুমিয়ে পড়লো। আরুর চোখে ঘুম নেই, মনটা বারবার আনচান আনচান করছে। আরিশকে ছাড়া যে থাকতেই পারে না। আরিশ কোনো রকমে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চুলগুলো থেকে এখনও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ভালো করে মাথাটা মোছা হয়নি। রুমে এসে দেখলো আরও নেই। ও যা ভয় পেয়েছিল তাই হলো। এখন যে মেয়েটাকে মানাতে গিয়ে ওকে বেশ ভালোই খাটতে হবে তা ও বুঝতে পারছে। তাও কিছু করার নেই। আরুকে ছাড়া ঘুম আসেই না ওর। তাছাড়া আরুকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব না। তাড়াতাড়ি করে অগোছালো হয়ে সানার রুমে গেল আরিশ। ও খুব ভালোভাবেই জানে যে আরু সানার রুমেই যাবে, তাই অন্য কোথাও না গিয়ে সানার রুমেই গেল। সানার রুমে গিয়ে দরজায় নক করতেই সানার ঘুম ভেঙে গেল। আরও ঘুমিয়ে পড়েছে। আরিশের কথা ভাবতে ভাবতে সানা বিছানা থেকে নেমে বলল। এসেছে, এদের দুজনকে নিয়ে আমার জ্বালা কখন কি করে বোঝা দায়। সানা দরজাটা খুলতেই আরিশ ভিতরে ঢোকার চেষ্টা করলে সানা আটকিয়ে দিল ওকে। ভাইয়া, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যা, না হলে এত রাতে তোর বউ আবার দাঙ্গা হাঙ্গামা করবে, আর আমি সেটা এখন চাই না। একেই তোর জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে। কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না, আমাকে যেতে দে, আমি ওকে নিয়েই চলে যাব। সেটা হচ্ছে না, বউয়ের সাথে ঝামেলা করে তাকে কষ্ট দিয়ে এখন এসেছেন উনি মাখন লাগাতে। তাড়াতাড়ি নিজের রুমে যা, আমার ঘুম পেয়েছে। তুই ওর হয়ে কথা বলছিস? আচ্ছা, তবে এটা তো জানিস যে ও কতটা অবুঝ, কিছু বুঝতে চায় না বোঝারেও। আর ও যা দেখবে সবসময় যে সেটাই সত্যি তা কিন্তু নয়। সানা মনে মনে ভাবলো যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই আরও এরকম করছে। তাই ভাবলো আরিশকে একটা সুযোগ দেওয়া উচিত। তোর বউকে নিয়ে যা। আর হ্যাঁ, নেক্সট বার যদি শুনেছি ওকে বকাঝকা বা অন্য কিছু বলেছিস, তাহলে তোর খবর আছে। আরিশ রুমে ঢুকেই আরুষের দিকে এক পলক তাকালো। কাঁদতে কাঁদতে চোখের নোনা জলগুলো এতক্ষণে শুকিয়ে গেছে তার চিহ্ন স্পষ্ট। আলতো করেই আরুষিকে কোলে তুলে নিল। তারপর সানার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। হঠাৎ ঘুমের মধ্যেই আরু অনুভব করলো যে সে যেন হাওয়ায় ভাসছে। তাহলে কি কোনো পরীদের রাজ্যে চলে এসেছে? কেউ কি তাকে তুলে নিয়ে গেছে? এরকম ভাবনা ভাবতেই হঠাৎ আস্তে করে চোখ খুলে পিট পিট করে তাকিয়ে দেখলো যে আরিশ তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আরিশকে এক পলক দেখে আরু চোখটা বন্ধ করে নিল। আরিশ তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরু হালকা করে চোখ পিটপিট করে দেখলো আর মনে মনেই বলল, আমাকে এখানে ঢং করে এনে এখন গেছে রাইছার কাছে প্রেম আলাপ করতে। আসুক ঘরে। আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি উত্তর দিব না। সবসময় আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া, তাই না? আরিশ কলটা সেরে রুমে ঢুকলো। কলটা অনেক আগেই এসেছিল, তবে আরুষিকে আনার ব্যস্ততায় আর ধরতেই পারেনি। তাই এখন কলটা অ্যাটেন্ড করলো। রুমে এসে আরুষির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমি জানি আনু পাখি তুমি জেগে আছো, তাই এসব ঘুমের নাটকটা বন্ধ করো। এখন আমি যা বলছি তা শুনবে তুমি। সব সময় না জেনে বুঝে তুমি রাগ করো, এটা তো ঠিক না। আর তোমাকে সব বলতাম, কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য একটা ফ্রেশ মাইন্ডের প্রয়োজন ছিল, তাই আর কিছু বলিনি। আরুষি তাও কোনো কথাই বলছে না, আগের মতোই চুপ করেই শুয়ে আছে। আরু পাখি কথা বলো, চুপ করে আছো কেন?
আরুষির থেকে তাও কোনো রেসপন্স নেই। তুমি যদি এবার কিছু না বলো তাহলে আমি কিন্তু আবার তোমার উপর টর্চার শুরু করব। তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। আরুষির থেকে নো রেসপন্স। আরিশ এবার না পেরে আরুষিকে ভালোবাসতেই শুরু করলেই হঠাৎ করেই আরুষি কেঁদে উঠল। হঠাৎ করেই আরুকে কাঁদতে দেখে আরিশ ঘাবড়ে গেল। আরিশ আরুর থেকে সরে এসে বলল, আই এম রিয়েলি সরি আরু পাখি, আমি এরকমটা করতে চাইনি। আরুষি আরিশের জামার কলার ধরে নিজের কাছে টেনে এনে কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখন ভালো লাগে না, তাই না? সব ভালোবাসা রাইসার জন্য। রাইসার সঙ্গে মজা করে এসে এখন আমার কাছে এসেছেন। আমি কি বুঝি না? আরিশ বুঝতে পারল আরুষির অভিমানের কারণ। তাই আরিশের কপালে ভালোবাসার পরশ এঁকে আরুকে চুপ করিয়ে দিল। কে বললো আমি তোমাকে ভালোবাসি না? নিজের থেকেও বড্ড বেশি ভালোবাসি তোমাকে। সারা জীবন বেসে যাব। তুমি তো আমাকে কিছু বলার সুযোগই দিলে না। তবে তুমি যেমন আমাকে কোনো সুযোগ দিলে না, আমিও দেব না তোমাকে। আরুষিও আরিশের কথায় চুপ হয়ে গেল একদম। আরিশ মেতে উঠল আরুষির ভালোবাসায়। আজকে আরিশ, আরু, সানা তিনজন মিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। আরু আর সানার নর্মাল ক্লাস হবে। তবে আরিশকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। কালকে ওদের রেজাল্ট, আর তা নিয়ে সকলের মাঝেই চিন্তা। আরিশ নিজেও যে খুব একটা চিন্তায় নেই তেমনটা নয়। নিজের উপর বিশ্বাস থাকলেও তবুও কেমন একটা ভয় ভয় লাগছে ওর। যতই হোক ফাইনাল এক্সাম বলে কথা। হঠাৎ প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন সেটাও বুঝতে পারছে না। তবে সারাদিন আরুর সঙ্গে সময় কাটাতে পারবে এটা ভেবেই খুশি। রাইসা নামক প্যারার থেকে মুক্তি পেল আজকে। সারা রাস্তায় ওরা গল্প করতে করতে এসেছে। আজকে সানা আর আরাবের ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই সানা কয়েকটা ক্লাস করেই বেরিয়ে যাবে। কিন্তু আরুকে তো একা থাকতে হবে। এই কথাটা ভেবেই ওর মন খারাপ লাগছে। সারাকে নিয়ে তিথি একটু আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিয়ে গেল। আরও কে অপেক্ষা করতে বলেছে। তারপর এসে একসঙ্গে তিনজন মিলে ক্লাসে যাবে। আরিশ দাঁড়িয়ে রয়েছে আরুর পাশে। আমার আরু পাখির কি মুড অফ? আরুষি বাচ্চার মতো করেই মাথা নাড়িয়ে বলল, আমার বউটার যে মুড অফ সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। আমাকে কি বলা যায় না যে কারণটা কি? সানা আরাব ভাইয়ের সঙ্গে ঘুরতে চলে যাবে, তখন আমি একা একা বসে থাকবো? আরিশ হা হা করে হেসে উঠল। তো এই ব্যাপার? আপনি হাসছেন? আরিশ আরুর গাল টেনে দিয়ে বলল, হুম, আমি হাসছি। আচ্ছা, এবার তুমি এখন ক্লাসে যাও। প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আমি আসছি। কলেজ ছুটির পর আমি তোমাকে নিতে আসবো, তাই একা একা যাবে না। যদি যাও তো খবর আছে। আরিশ তারপর কিছু ভেবে মুচকি মুচকি হাসতে হাসতেই প্রিন্সিপালের রুমের দিকেই গেল। সানা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আরও জানতো যে লাঞ্চ টাইম হলেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যাবে, কিন্তু হঠাৎ করেই ওরা আগে আগেই চলে গেছে। আর আরও বেচারি একা একাই বসে বোর হচ্ছে। তিথি থাকলেও আজকে যেন কেমন একটা চুপচাপ, কোনো কথাই বলছে না। আরও আর তিথি দুজনেই মিলে ক্যান্টিনে বসে আছে। খাবার অর্ডার করেছে, তবে তিথি খাবারটা ধরে অন্য মনস্ক হয়ে তাকিয়ে আছে অন্যদিকে। আজকে আরও তিথির মাঝে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করেছে। তিথি কখনো এভাবে চুপচাপ বসে থাকার মেয়েই নয়। সব সময় প্রাণোচ্ছল আর খুব কথা বলতে ভালোবাসে। আর আজকে ওকে চুপচাপ থাকতে দেখে খুবই অবাক লাগছে। অন্যদিনে এতক্ষণে এটা ওটা বলে মাথা খেয়েই ফেলে। তবে তিথি সবটা না বললে যে আরও কিছুই জানতেই পারছে না। সারা লাঞ্চ টাইম তিথি ওভাবেই চুপচাপ ছিল, কোনো কথাই বলেনি। দেখে আরও নিজে থেকেও কিছু জিজ্ঞেস করেনি। আরিশ এর মাঝে 3 থেকে 4 বার ফোন করেছে ও লাঞ্চ করেছে কি ঠিকঠাক তা জানার জন্য। আর আরিশ যা যা বলেছে সেই সমস্ত খাবার অর্ডার করেছে আরও। ক্লাসরুমে যেতে না পেরে আরও জিজ্ঞাসা করলো দিদিকে, কিরে, তুই চুপচাপ যে, কোনো কথা বলছিস না কেন? আরও ডাক দিতেই তিথি যেন চমকে উঠল। মেয়েটা যে কোন ভাবনার জগতের মধ্যে থাকে বুঝতেই পারে না আরু। তিথিকে চমকে উঠতে দেখি আরু বলল, কিরে, ভয় পেয়ে গেলি নাকি? আর এত কি ভাবছিস তুই সেই থেকে? আরু তিথির হাতে আলতো করে স্পর্শ করে বলল, তোর মনটা যে ভালো নেই সেটা আমিও জানি, তবে কারণটা কি তা আমি জানতে পারি নাকি সেটুকু অধিকারও আমি হারিয়েছি? তিথি এবার কান্না করে দিয়ে বলল,
আমার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আর তুই তো জানিস আমি নাহিদকে কতটা ভালোবাসি। ও এখন জবলেস বলে আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না, কিন্তু আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। আমি এখন কি করব? আমার পক্ষে অন্য কোথাও বিয়ে করা সম্ভব না। 3 বছরের রিলেশনশিপে একটা পবিত্র সম্পর্ক আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না। আরও দিদিকে সান্ত্বনা দেবে তা নিজেই বুঝতেই পারছে না। এই বিষয়ে কোনো ধারণাও নেই ওর। আগে কখনো এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। দিদির মনের যে অবস্থা, তাতে আরও ওকে কিছু বললেও দিদি বুঝবে না, তাও ভালোই জানে। আরও কিছু বলতে যাবে তখনই হঠাৎ প্রিন্সিপাল রুমে ঢুকলেন। প্রিন্সিপাল আসতেই সকলেই দাঁড়িয়ে গেল। উনি রুমে এসে বললেন, আমরা সকলে এই বিষয়ে অবগত যে আগামীকাল আমাদের ইউনিভার্সিটির পিএইচডি ফাইনালের রেজাল্ট আসবে। আমরা আশা করছি যে চূড়ান্ত ফলাফলটা আমাদের ইউনিভার্সিটি থেকেই আসবে। আমরা আশা করছি তা আরিশ খানের হাত ধরেই আসবে। যদি এমনটা হয় তো তাকে চূড়ান্ত সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠানের আয়োজন করব। আশা করি সকলেই উপস্থিত থাকবে সেখানে। আরিশের নাম শুনে আরুষির মনটা যেন ভরে গেল, কারণ এত বড় একটা সম্মান ওর স্বামী পাবে। তাতে আনন্দে ওর বুকটা ভরে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার আসাতে দিদি আর কি কি বলতে চাইলো তা আরও শোনাই হলো না আরুর। গাড়ি চলছে আপন গতিতে। আরিশ ড্রাইভিং সিটে বসে আছে, আর আরু ওর পাশের সিটে হেলান দিয়ে চোখটা বন্ধ করেই রেখেছে। মনে হচ্ছে দীর্ঘ ক্লান্তির পর বিশ্রাম নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা। আরিশ আরুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবার সামনের দিকে তাকিয়ে বলে উঠল, কি আরু পাখি, ননদিনী নেই বলে মন খারাপ? আরু আগের অবস্থান থেকেই বলল, না, কিছু না, অন্য একটা ভাবনা মাথায় ঘুরছে। হঠাৎই ফোনে মেসেজের টুংটাং নোটিফিকেশন আসতেই ব্যাগ থেকে ফোনটা বার করেই তাতে নিতেই শব্দ করেই হেসে ফেলল আরু। এতক্ষণ পর আরুর হাসির আওয়াজ শুনে আরিশ আরুর দিকে তাকালো। কি হয়েছে, হাসছো যে? আরু ফোনটা আরিশের দিকে ঘুরিয়ে বলল, ছবিগুলো দেখুন। আরিশ ছবির দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর বলল, আমার বোনটা হ্যাপি থাকলেই আমি খুশি। সানা ওর আর আরাবের ঘুরতে যাওয়ার কিছু ছবি পাঠিয়েছে। দুজনেই যে খুব আনন্দ করছে তা ছবিগুলোতেই ফুটে উঠেছে। এগুলো দেখে মনে একটা প্রশান্তি কাজ করে। আরিশ একটু থেমে বলল, তুমি আমাকে কিছু বলতে চাইছিলে আরু পাখি, তা তো আর শোনা হলো না, এবার বলো। আমি কিছু বলছিলাম, তাই না? ওরে আমার ভোলা মনের বউ, কোন দিন আমাকেই না ভুলে যান। আপনি বলেছিলেন যে আপনার কোনো কারণে চিন্তার শেষ নেই। আরুষি এবার একটু নড়েচড়ে বসলো, তারপর বলতে আরম্ভ করলো, তিথি একটু সমস্যার মধ্যে আছে, আর সেই নিয়ে কথা বলছিল, আর তা নিয়ে আমি চিন্তিত। আরিশ আরুর দিকে একটু কুচকিয়ে তাকিয়ে, যেমন? তিথি নাহিদ ভাইয়াকে খুব ভালোবাসে, কিন্তু ওর বাড়ি থেকে অন্য এক জায়গায় বিয়ে ঠিক করেছে, আর তিথি সেখানে বিয়ে করতে চায় না। তা ওর বাড়ি থেকে মেনে নিচ্ছে না কেন? নাহিদ ভাইয়া জবলেস বলে মেনে নিতে পারছে না তিথির বাড়ির লোক। নতুন সম্বন্ধ এসেছে, ছেলে নাকি কোনো কোম্পানিতে জব করে, তাই তিথির বাড়ির লোক অমত করছে। আজ কেবল বেকারত্বের কারণে কি একটা ভালোবাসা অসমাপ্ত থেকে যাবে? বাহিরের দিকে তাকিয়ে। তা এখন উপায়? আমি জানি না, আমার মুখে সেরকম কোনো শব্দ আসেনি যাতে আমি তিথিকে সান্ত্বনা দিতে পারি। আমার নিজেরই খুব খারাপ লাগছে এখন। বুঝলাম। তাই নাহিদ ভাইয়ার বাড়ি কোথায় জানো? আই মিন ডিটেলস। নাহিদ ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আর ওখানকার হোস্টেলে থাকে। ওনাকে ওখানে পাওয়া যেতে পারে হয়তো। এরপর ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে আর কোনো কথাই হলো না। আরুর মন বেশ খারাপ দেখে আরিশও আরুকে বিরক্ত করেইনি। আরু বাড়িতে ফিরতেই আরিশ ওকে নামিয়ে দিয়ে কোথায় চলে গেল তা আর শোনাই হয়ে ওঠেনি। আস্তে আস্তে বাড়িতে ঢুকতেই অনিকা খান প্রশ্ন করে উঠলেন, তোর সেই গুণধারী ননদিনীটা কোথায়? তাকে তো দেখছি না, একসাথে তো গেলেন, তা সে বাড়ি ফিরল না কেন? আরু এবার কি বলবে, কারণ সানা বারবার বারণ করেছিল
যেন সত্যিটা না বলতে। আরু আমতা আমতা করে বলল, আসলে মামনি, ও তো তিথির বাড়িতে গেছে। তিথি একটু সমস্যার মধ্যে আছে তো, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, তবে উনি কোথায় যেন যাবে বলল, সেই জন্য আমি যেতে পারলাম না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। এখন আবার খাবার কিসের? আমি কিছু খাবো না। তোমরা আমাকে এত খাওয়াচ্ছ যে দেখবে কোন দিন আমি কুমড়োর মতন হয়ে যাব, সেদিন আমাকে চিনতেই পারবা না। অনিকা খান আরুকে জড়িয়ে ধরলেন। তারপর আরুর ওনার সঙ্গে হেসে ফেললেন। আরু অনিকা খানকে ছাড়িয়ে বলল, মামনি, তোমার সেই বোনটা কই? ওনাকে তো দেখছি না। রাইসা আর রেনু দুজনেই দুদিনের জন্য একটু বেরিয়েছে। আরু ভ্রু কুচকে তাকিয়ে বলল, কোথায় গেছে মামনি? ও বলল যে ওর ছোটবেলার ফ্রেন্ড মধুরিমার বাড়িতে গেছে, তবে ফিরবে সেটা তো কিছু কবে ফিরবে সেটা তো কিছুই বলে যায়নি। রাইসা আপু রাজি হয়ে গেল? অনিকা খান আরুর কান ধরে বলল। বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস দিন দিন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আরু হেসে রুমের ভিতরেই গেল। যাক, 2 দিন রাইসা বাড়িতে নেই, একটু নিশ্চিন্তেই থাকা যাবে। আজকে আরু একটু বই নিয়ে বসেছে। কালকে হারিসের ওপর রাগ করে বসলেও আজকে স্বেচ্ছায় বইটা ধরেছে, কারণ ওকে পড়তে না দেখলে আরিশ খুব বকাঝকা করবে। যেখানে আরিশ ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করে, সেখানে ও কিনা ল্যাদখোর বাঙালি, যাকে ঠেলে ঠেলে সব কাজ করাতে হয়। ভাবতেই মাঝে মাঝে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করে। আরও মনে মনে ভাবছি, এবছর যদি ভালো রেজাল্ট না হয়, তো উনি আমাকে যা শোনাবেন তা শোনার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই। আরও আরিশের মিমিক্রি করতে লাগলো। এটা তোমার থেকে আশা করা যায় না আরু পাখি। আমি চাই না তুমি কোনো অংশে আমার থেকে কম হও। আমার সঙ্গে সমান তালে তোমাকেও জীবনে এগিয়ে চলতে হবে, নীতিপরায়ণ হতে হবে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হয়ে দেখাতে হবে। কথাটা বলে আরু মুখে হাত দিয়ে চেপে ধরে খিলখিল করে হাসতে লাগলো। আরিশ দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে আরুর কাণ্ড কারখানা দেখছে। খুব হাসি পাচ্ছে তার, তবে এখন হাসলে চলবে না। আরুকে একটু পরখ করেই দেখতে চাচ্ছে। হাসতে হাসতে আরুর হঠাৎ চোখ গেল দরজার দিকে। তাকাতেই ভয়ে গলা শুকিয়ে আসলো। আস্তে আস্তে করে বলল, মা, আপনি কখন এলেন? আমি তো আপনাকে খেয়ালই করিনি। আরিশ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ধীর পায়ে আরুর দিকে এগিয়ে গেল। তারপর এক পর্যায়ে আরুর সঙ্গে লিপটে গেল। আরুর তো যান যায় যায় অবস্থা। আরিশ এখন কী শাস্তি দেবে এটাই ভাবছে। আরিশ গভীর কণ্ঠে বলতে লাগলো, ঠিক কি বলেছিলে? আমার মতো ভালো মানুষ হবে, তাই না? আমার মতো ভালো মানুষ তুমি আর দেখেছো? তুমি কি জানো না আমি কতটা ভালো? আমি তো জাস্ট... আর কিছু বলতেই পারলো না। তার আগেই আরিশ ও ঠোঁটজোড়া দখল করে নিল। সানা সন্ধ্যার মধ্যেই বাড়িতে ফিরে এসেছিল। প্রথমে সবটা ঘেটে গেলেও পরে আরুষিকে সবটা সামলে নেয়। আরিশের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আরু, আর আঙ্গুল দিয়ে আরিশের বুকের উপর আঁকি বুকিয়ে আঁকছে। ঘুমাবে কখন আরু পাখি? ঘুম আসছে না আমার। তিথির ব্যাপারটা নিয়ে চিন্তিত কি? হুম। দুজনের মধ্যেই অনেকক্ষণ ধরেই নীরবতা কাজ করলো। তারপর হঠাৎ আরু আরিশের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা প্রিন্সিপাল স্যার আজকে আপনাকে কেন ডেকেছিলেন? আরিশ একটু থেমে বলল, আসল কথাটা ও চেপে গেল, কারণ সারপ্রাইজটা কালকে আরুকে দেবে। আজকে বলে দিলেই সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। এবার ঘুমিয়ে পড়ো আরু পাখি, অনেক রাত হয়েছে বলে আরুর মাথায় হাত বুলাতে লাগলো। এক পর্যায়ে আরু ঘুমিয়ে পড়লো আর আরিশও। আজকে গোটা খান বাড়িতে খুশির মেজাজ। আরিশ সব কটা ইউনিভার্সিটির মধ্যে টপ রেজাল্ট করেছে, আর এমন রেজাল্ট আজ অবধি খুব কমই হয়েছে। নিজের উপরে আরিশের আত্মবিশ্বাস ছিল বরাবরই। আরও তো খুশিতে প্রায় কেঁদেই ফেলেছে। সবাই খুব খুশি আরিশের সাকসেসে। আরিশের মা আরিশের সমস্ত পছন্দের খাবার রান্না করেছেন। গোটা বাড়িতে খুশির ঝলক। আরও রুমে ঢুকতেই দেখল হারিশ খাটে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে নিশ্চিন্তে ফোন দেখছে। হারিশকে দেখেই মনে হচ্ছে যেন কোনো কিছুই হয়নি, খুবই নর্মাল। আরও আরিশের কাছে গিয়ে বলল, আমি জানতাম আপনি এরকমই একটা রেজাল্ট করবেন, আপনার থেকে এগুলোই আশা করা যায়। আরিশ ফোনের দিকে তাকিয়েই বলল, আর তোমার থেকে?
আরুষি মুখ ফসকে বলে ফেলল, আমরা তো ল্যাদখোর বাঙালি, আমাদেরকে ঠেলে ঠেলে পড়াতে হয়, আমাদের দ্বারা কি এসব সম্ভব? আরিশ আরুর উত্তর শুনে ওর হাত ধরে কাছে টেনে এনে ওর সঙ্গে মিশিয়ে নিল। তারপরেই আরুর মুখের উপর আঁচড়ে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কানে একটা জোরে কামড় দিল। আপনি আমাকে কি মনে করেন বলুন তো, যখন তখন এভাবে কামড় দেন? তোমাকে তো আমি সোজা করেই ছাড়বো, না হলে আমার নাম হারিস খান নয়। আরু নিজেকে আরিশের থেকে ছাড়িয়ে মুখ ভেঙচিয়ে বলল, এত সহজ নয় আমাকে সোজা করা। বলেই রুম থেকে বেরিয়ে গেল। আরিশ এবার মুচকি হেসে ফোনের উপর দৃষ্টি নিক্ষেপ করলো। দুপুরে খাওয়া দাওয়া করে আরু আর আরিশ দুজনেই শুয়ে আছে। আজ অনেক দিন পর নিজেকে কেমন চিন্তামুক্ত লাগছে আরিশের। আরিশ আরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আরুও চুপচাপ আরিশের বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কোনো কথাই বলছে না। এটাই হলো ওর একমাত্র নিরাপদ জায়গা। নিস্তব্ধতা কাটিয়ে আরু বলে উঠল, আচ্ছা, আপনি এত ট্যালেন্টেড কেন? আরিশ আরুকে ওর নিচে শুইয়ে দিয়ে ওর উপর ঝুঁকে গেল। আমি ট্যালেন্টেড নই। আমি জানি যারা ট্যালেন্টেড হয় তারা তাদের ট্যালেন্টটা স্বীকার করতে চায় না, এই যে যেমনটা আপনি। সত্যিই যদি তাই হয় তাহলে আমার ছোট্ট আরু পাখিটাও হবে ট্যালেন্টেড, কি বলো? আরু আরুষের কথা শুনে লজ্জা পেয়ে গেল। আমার বউটা লজ্জা পায়, বাবা, আমার তো জানাই ছিল না তা। আরু আরিশের বুকে কিল মেরে বলল, সবসময় আমাকে এইভাবে লজ্জা দেন কেন বলুন তো? আমি তোমাকে কখন লজ্জা দিই আরু পাখি? আরু কথা ঘোরানোর জন্য বলল, আজকে একটা এত ভালো দিন, চলুন না আমরা আজকে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবে আরু পাখি? তো এই আশেপাশের কোথাও, সবাই মিলে একসাথে অনেকটা সময় কাটাবো, খুব ভালো লাগবে। আচ্ছা, তাহলে বিকেলে রেডি হয়ে থেকো, সবাই মিলে একসাথে বেরোনো যাবে। আরুষি আরিশের গালে হালকা করে কিস করেই বলল, আমাকেও তো এখন তার রিটার্ন দিতে হয়। বলেই আরুষির ঠোঁট ঝোড়া নাকড়ে ধরল। বিকেলবেলা ওরা সবাই বেরিয়েছে। আফজাল খান আর অনিকা খানকে ওরা নিতে চেয়েছিল, তবে ওনাদের মুখে একই কথা, এইসব ছোটদের মাঝখানে আমরা গেলে তোদের আনন্দটাই মাটি হয়ে যাবে, আমরা বরং অন্য কোনো দিন যাব। আরুষি অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করেছে যেন ওদের আনন্দ নষ্ট হবেই না, বরং গেলে আনন্দটা দ্বিগুণ হবে, কিন্তু তা ওনাদের দুজন গেলই না। সানা, আরু আর আরিশ তিনজনেই গেটের সামনে দাঁড়িয়ে আছে, আরাবের আসার অপেক্ষা করছে। আচ্ছা আরু পাখি, আরাভের জন্য আমরা যে অপেক্ষা করছি সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমাকে গাড়ি বার করতে দিলে না কেন? গাড়ি না হলে আমরা যাব কিসে? সত্যি তো, তোমরা যাবে কিসে? ওদের কথা বলতে বলতেই আরাব চলে এসেছে একটা রিক্সা করে, আর তার পিছনে আর একটা। আরাব ভাইয়া রিক্সা নিয়ে চলে এসেছে, এখন আমরা রিক্সায় যাব। আরিশ আরুষের কথা শুনে মুচকি হাসলো। ও জানে মেয়েটা বরাবরই বাচ্চা স্বভাবের, একদিন রিক্সাতে গেলে মন্দ হবে না ব্যাপারটা। তাছাড়া এরকম সৌভাগ্য তো আর কখনো হয়ইনি। আরুষের কথা মতো আরাব আর সানা একটা রিক্সাতে বসলো, আর আরু আর আরিশ আরেকটাতে। রিক্সায় উঠতেই আরিশ রিক্সার ছাউনিটা মেলে দিল। আরুষি আরিশের দিকে তাকালো। ছাউনিটা আপনি দিলেন কেন? এটার কি এখন খুবই প্রয়োজন ছিল? আমার কেমন একটা লাগছে আরু পাখি। আরুষি আর কিছু না বলে রিক্সার ছাপটাও ফেলে দিল। সৌন্দর্যটাকে ভালো লাগার চোখে দেখুন, আর সেটার মাঝে যদি হাজারো আত্মসম্মান বোধ আর বিলাসিতা প্রকাশ করানোর চেষ্টা করেন, তাহলে সেটাও নগর সভ্যতার একটা কুলসিতার মধ্যেই যুক্ত হয়ে যায়। আরিশ আরুষের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেয়েটা অল্প বয়সী হলেও কতটা বোঝে, কতটা গভীরভাবে এই ছোট ছোট ব্যাপার স্যাপারগুলো, কিন্তু আরিশ কখনো এই ব্যাপারগুলো ভেবে দেখার সুযোগই পায়নি। মুচকি হাসি দিয়ে আরিশ আরুকে বলল। আরুষি শান্ত দৃষ্টিতে আরিশের দিকেই তাকালো। এগুলো বোঝার জন্য কোনো কিছু জানার প্রয়োজন হয় না, ভালোবাসা চোখে দেখলেই আপনা আপনি এই অনুভূতি চলে আসে। কথায় কথায় রিকশার ঝাঁকুনিতেই আরিশ টলমল হয়ে গেল এবং ভয়ও পেয়ে গেল, কিন্তু পরক্ষণই আরুষি আরিশের হাতটা ধরে নিল। ভয় নেই, আমি থাকতে আপনার কিছুই হবে না। আরিশ শুধু আরুষিকেই মুগ্ধ নয়নে দেখিয়ে যাচ্ছে।
কারণ ও আজকে যেন একটা নতুন আরুষিকে দেখছে, যে সব সময় বাচ্চাদের মতোই ব্যবহার করে। তাকাতেও যেন আজকে স্বর্ণলম্বী বলেই মনে হচ্ছে। অন্য দিনের তুলনায় এক অপরূপ সৌন্দর্য কাজ করছে। রিক্সা চলছে, আরিশ আর আরুষি দুজন হাত ধরে বসে আছে। আরিশ ক্রমাগত ভয় পাচ্ছে রিক্সা থেকে পড়ে যাওয়ার, তাই আরও শক্ত করে আরিশের হাত জড়িয়ে ধরে রেখেছে। বাতাসে উড়ে যাওয়া চুলগুলো বারবার মুখে এসে আছড়ে পড়ছে, তবে বিরক্ত হচ্ছে না। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আরুষির মাঝে। রাস্তায় গাড়ির আওয়াজ, মানুষের কোলাহল, এই সমস্ত কিছুই যেন আজ উপেক্ষা ওদের ভালোবাসার কাছে। আরুষির পছন্দ করে দেওয়া নীল রঙের পাঞ্জাবিটা পরেছে আরিশ, আর নিচেও তার সঙ্গে ম্যাচিং করে নীল রঙের শাড়ি পরেছে। হাতের কাচের চুড়ি আর হালকা একটু মেকআপ। এই বাচ্চা মেয়েটার প্রেমে আরিশ কিভাবে পড়ল সেটাই ভাবছি এখন। আরিশের এখনও মনে আছে আরুর ভার্সিটির সেই প্রথম দিনের কথা। ভার্সিটির বিরাট গেটটা পার করে একা একা হেঁটে আসছিল আরু, আর সব কিছুই ছিল অজানা তার কাছে। এদিক ওদিক তাকাতে তাকাতে সব কিছু বুঝে ওঠার চেষ্টা করছিল। অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করতে করতেই আসছিল, তবে শেষের গন্তব্যটা হয় আরিশ। মালিহার ম্যাথের একটা ক্যালকুলেশন মিলছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরও পেরে আরিশের কাছে গেল। দেখা মাত্রই সলভ করার আইডিয়া আরিশের মাথায় চলে এলো, তবে তা শুরু করার আগেই হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর কানে ভেসে আসতেই মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটল। বিরক্তি নিয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেল একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। শরীরের গঠনও বেশ, দেখে বয়সটা আন্দাজ করাই যাবে না। চোখ দুটো টানা টানা, কপালের চুলগুলো বারবার আছড়ে পড়ছে মুখে। চোখের কোণে জমে থাকা কাজলটাও চোখের সঙ্গে লেপটে গেছে। হলুদ রঙের 3 পিস পরিহিত মেয়েটি পরিপাটিয়ে দেখাচ্ছিল। এর আগে এই মেয়েকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করেইনি আরিশ। আরুষি হলো তার জীবনের প্রথম রমণী, যাকে সে এতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে। আপু, আপনি একটু বলতে পারবেন যে বায়োকেমিস্ট্রির ডিপার্টমেন্টটা ঠিক কোথায়? মালিহা বেশ অবাক হয়েছিল আরুর কথা শুনে। তার থেকেও বেশি অবাক হয়েছিল আরিশ, কারণ দুজনেই ভেবেছিল যে আরু হয়তো আরিশকে জিজ্ঞেস করবে। আরিশ একজন সুপুরুষ, গোটা ভার্সিটির মেয়েদের ক্রাশ। নতুন সব মেয়েরা ইতিমধ্যেই ওর সঙ্গে গভীর আলাপ পরিচিত চেষ্টা করছে, তবে কাউকেই পাত্তা দেয়নি আরিশ।